আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিশেষ একটি বিষয়ে কথা বলার জন্য লাইভে হাজির হলাম। তো আজকের বিষয় হচ্ছে সেন্ট মার্টিন বন্ধ হওয়ার কারণ। অনেকেরই প্রশ্ন সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেল কেন? এটা বন্ধ হওয়ার কারণ কি বা নিষেধাজ্ঞার কারণ কি? এটা আমেরিকার কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা সেন্ট মার্টিন দ্বীপে? এটা অনেক প্রশ্ন মানুষের সেন্ট মার্টিন নিয়ে। এরপর সেন্ট মার্টিনের জাহাজ আগে টেকনাফ থেকে চলাচল করতো, এখন টেকনাফ থেকে চলাচল করে না কেন? আগে সময় কম লাগতো, এখন কক্সবাজার থেকে ঘুরে যেতে হয় কেন? অনেক ধরনের প্রশ্ন, কিন্তু সাধারণ মানুষের এখনো অজানা, সেভাবে হয়তো জানার সুযোগ পাচ্ছেন না। তো এই জায়গা থেকে চিন্তা করলাম যে আজকে সেন্ট মার্টিন বিষয়ে কিছু কথা বলি। আশা করি আপনাদের যারা সেন্ট মার্টিন সম্পর্কে জানতে চান তাদের কাজে লাগবে। তো মূলত সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একটি দ্বীপ, এবং অনেকেই মনে করেন এটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। এটা একেবারেই ভুল ধারণা, কারণ সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে ছোট দ্বীপগুলোর মধ্যে একটা। বাংলাদেশে এর চেয়ে অনেক বড় বড় দ্বীপ আছে, যে দ্বীপগুলো এখনো ব্যবহার ওইভাবে কোনো লোকজন বাস করে না, কিন্তু সেন্ট মার্টিনের চাইতে অনেক বড় একটা অনেক বড় বড় দ্বীপ আছে বাংলাদেশে। পটুয়াখালী জেলায়, এরপর হচ্ছে নোয়াখালী জেলায়, তারপরে হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার জেলায়ও বড় দ্বীপ আছে। কিন্তু সেন্ট মার্টিন একটা খুবই ছোট্ট একটা দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এবার প্রশ্ন হচ্ছে প্রবাল দ্বীপটা কি? অনেকে প্রশ্ন করেন প্রবাল দ্বীপটা মানে এইটা প্রবাল দ্বীপ আবার কি? মূলত প্রবাল দ্বীপ হচ্ছে আমরা সাধারণত যেভাবে দ্বীপ অন্যান্য দ্বীপ গড়ে উঠতে দেখি, যেমন বাংলাদেশের সন্দ্বীপ, এরপরে মহেশখালী, অন্যান্য দ্বীপ যে গড়ে ওঠে নর্মাল মাটি দিয়ে আস্তে আস্তে চর জেগে আস্তে বড় হতে হতে একটা দ্বীপ তৈরি হয়। কিন্তু প্রবাল দ্বীপটা সম্পূর্ণ অন্যরকম। যেমন সেন্ট মার্টিন দ্বীপটা আজ থেকে প্রায় 3000 বছর আগে ছোট্ট একটা বিন্দু ছিল, একেবারে ছোট্ট একটা বিন্দু। সেই 3000 বছরের ছোট্ট বিন্দু আস্তে আস্তে এই প্রবালগুলা বড় হতে হতে আজকে 9000 লোক বাস করে, প্রায় 9 কিলোমিটার আয়তন বিশিষ্ট একটা দ্বীপে পরিণত হয়েছে। এবং এর চারপাশে অনেকগুলা আরও ছোট ছোট দ্বীপ জাগছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় সম্ভাবনা, এবং আশা করা যায় যদি আমরা ঠিকভাবে নিয়মকানুন মানতে পারতাম, তাহলে এতদিন সেন্ট মার্টিন ডাবল হয়ে যেত। তো এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো, আশা করি আপনাদের কাজে লাগবে। আর আপনাদের একান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আশা করছি আপনাদের উত্তর পাবেন। কারণ সেন্ট মার্টিনে আমাকে প্রচুর যাওয়া আসা করতে হয়, অনেকগুলো ট্যুর নিয়েই আসলে সেন্ট মার্টিনে ব্যস্ত ছিলাম। সেন্ট মার্টিনে এবার ব্যস্ততার কারণে অনেকগুলো প্রশ্নের উত্তর যেগুলো হয়তো আমার জানার আছে, অনেকে যারা ঘুরতে যান তারাও আসলে জানতে পারেন না, কারণ তারা তো শুধু যান আর আসেন। আর আমরা আমরা যেহেতু ওখানে থাকি, ওখানে বাস্তবতা, ওখানের পরিবেশ পরিস্থিতি সবকিছুই আমাদের কাছে অনেকটা পরিষ্কার। তো এই জায়গা থেকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো মূলত সেন্ট মার্টিন বন্ধ হলো কেন? এক নম্বর কথা হচ্ছে সেন্ট মার্টিন যে বন্ধ হয়ে গেল, এটা বন্ধ হওয়ার কারণ কি? এটা কি আগে বন্ধ হতো? মজার ব্যাপার হচ্ছে প্রতি বছরই সেন্ট মার্টিন বন্ধ হয়ে যায়। কারণ এখন যে সেন্ট মার্টিনের এই আবহাওয়া, এই আবহাওয়ায় জাহাজটা চলাচল করতে পারে, কিন্তু এই আবহাওয়া যখন চেঞ্জ হয়ে যাওয়ার সময় কিন্তু আর জাহাজ চলতে পারবে না, কারণ হচ্ছে সাগর উত্তাল হয়ে যায়। এবং যে সেন্ট মার্টিনটা এখন মাত্র আমরা কক্সবাজার থেকে ডাইরেক্ট এখন 6 থেকে 7 ঘন্টা, কোনো কোনো জাহাজে 5 ঘন্টা তো যাই, 5 থেকে 7 ঘন্টার মধ্যে যাওয়া আসা করা যায়। বর্তমান এই বছরের কথা বলছি আমি, ডাইরেক্ট কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে। এখান থেকে যেতে কিন্তু 6 ঘন্টা সময় লাগে, কিন্তু সাগর যখন উত্তাল হয়ে যাবে, এটা 6 ঘন্টা না, 10 ঘন্টাতেও যাওয়া সম্ভব না। কিন্তু একটা জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার পরে আবার যে ঘুরে আসবে, এই দিনে এত সময় থাকবে না। সো এটা হচ্ছে এরপর সাগর উত্তাল হয়ে গেলে মানুষের জার্নিটা অনেক বেশি হবে, কষ্ট বেশি হবে, সময় বেশি লাগবে। তো এরপরে ঝুঁকি থাকে সাগর উত্তাল হয়ে গেলে, তা আবহাওয়া খারাপ হয়ে যায়, ঝড় উঠে, সমুদ্রের যারা দ্বীপ সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে সমুদ্রে অনেক ধরনের দুর্যোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে এই জাহাজটা প্রতি বছর কিন্তু বন্ধ থাকে। কিন্তু অন্যান্য বছর বন্ধ হয় মার্চের কাছাকাছি সময়, ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধ হয়। গত বছরও ফেব্রুয়ারি মাসে জাহাজ চালু ছিল, এই বছর চালু থাকলো না। তো যে কারণে জাহাজটা সীমিত করা হয়েছে, পর্যটক সীমিত করা হয়েছে, এই কারণগুলো আমি যেটুকু জেনেছি এবং সেই সাথে বাস্তবতা আমি যেগুলো নিজ চোখে দেখেছি সেগুলো নিয়ে আমি কিছু কথা বলবো। তো মূলত নিষেধাজ্ঞার যে কারণ, অনেকে বলছে নিষেধাজ্ঞার কারণ কি, এখানে কি মার্কিন ঘাঁটি হচ্ছে নাকি অনেক কিছু। আসলে সেন্ট মার্টিন এত ছোট একটা দ্বীপ, এখানে যে
এখানে যে মানে কেউ কিছু ভাববে চিন্তা করবে, আসলে এটা চিন্তা করার মতো কিছুই না। বাংলাদেশে অনেক বড় বড় দ্বীপ আছে, এক একটা দ্বীপে হাজার হাজার লাখ লাখ লোক বাস করে। এক মহেশখালী দ্বীপেই শুধুমাত্র মহেশখালী দ্বীপে, বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে, এটাও কক্সবাজারে অবস্থিত, এই দ্বীপটাতেই 3 লক্ষের উপরে লোক বাস করে, আর এখানে মাত্র 9,000। আর সেন্ট মার্টিন দ্বীপটা এতটাই ছোট যে এটা নিয়ে আসলে অন্য দেশ তো দূরের কথা, বাংলাদেশি যে খুব বেশি মাথা ঘামে সেটা কিন্তু না। বাংলাদেশের সাপেক্ষে এটা একেবারে ক্ষুদ্র নগণ্য একটা অংশ। যেহেতু বাংলাদেশের প্রবাল দ্বীপ একটা, এই কারণে মানুষের অন্যরকম একটা আকর্ষণ কাজ করে। এখানে হচ্ছে নীল সাগরের মধ্যে একটা দ্বীপ, এই দ্বীপে যাওয়ার রাস্তা বা সাগর পাড়ি দিয়ে যেতে হয়। এইটা নিয়ে অনেকের ভালো লাগা কাজ করে, এবং প্রবাল দ্বীপের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এই কারণে মানুষ পছন্দ করে। বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের দেশের বাইরে থেকেও আমি প্রতি বছর দেখি, এবছরও ছিল, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু ঘুরতে আসে। এটা তো অনেকে জানেন না, বাংলাদেশ শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেন্ট মার্টিনে মানুষ ঘুরতে আসে। তো যদিও তুলনামূলক কম, কিন্তু ঘুরতে আসে। এখন হচ্ছে এই সেন্ট মার্টিন বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে সেন্ট মার্টিনের যে ধারণ ক্ষমতা, সেন্ট মার্টিনের কিন্তু মূলত সেন্ট মার্টিন গঠিত প্রবাল পাথর নিয়ে। তো এই প্রবাল পাথরগুলো কিন্তু বড় হয় ধীরে ধীরে প্রতিদিন। ধরেন আজকে যে সাইজটা আছে পাথরের, পরবর্তী বছর পাথরের সাইজটা বড় হবে। তো এই যে পাথরের সাইজটা জীবিত থাকলে বড় হবে, এই প্রচুর পরিমাণে পাথর কিন্তু মেরে ফেলা হচ্ছে বা মারা যাচ্ছে। কিভাবে মারা যাচ্ছে? এখন ওই একটা পাথর বড় হতে গেলে কিন্তু তার তার পরিবেশ লাগবে, সেই পরিবেশে গাছপালা পর্যাপ্ত থাকতে হবে, সে বাস্তুসংস্থান ঠিক থাকতে হবে, এবং সেই সাথে তাকে পানিতে তো অন্তত রাখতে হবে। যে প্রবাল পাথরগুলো বড় হবে, এগুলোকে তো পানিতে রাখতে হবে। এখন হচ্ছে কি দেখি, এই সেন্ট মার্টিন দ্বীপটা পুরোটাই একদম রিসোর্টের একটা উৎসব শুরু হয়েছে, যেখানে সেখানে রিসোর্ট, কারণে অকারণে রিসোর্ট। এবং এই রিসোর্টগুলো তৈরি করতে আপনারা জানেন কিনা, সেন্ট মার্টিনে একটা ইটের দাম কিন্তু 50 থেকে 60 টাকা, একটা ইটের দাম। তো এই যে এত দাম ইটের, এই ইটগুলো বহন করে নিয়ে আসতে হয় বাইরে থেকে। সেন্ট মার্টিনে কোনোভাবেই মাটি খনন করে ইট তৈরি করা যাবে না, এটা নিয়ম আছে, এটা তৈরি করা সম্ভব না। তো এই কারণে, যেহেতু অনেক দাম বেশি ইটের, এটার দাম কমানোর জন্য এই প্রবালগুলোকে, এই জীবিত প্রবালগুলোকে নিয়ে এসে ওই রিসোর্টের নিচে যে উঁচু করার জন্য, যে আমরা যেভাবে বিল্ডিং তৈরি করার জন্য যে কাঠামোটা তৈরি করি, ওখানে নিচে বালির পরিবর্তে ওরা হচ্ছে এই প্রবালগুলো দিয়ে দেয়। এবং এবার প্রচুর রিসোর্টে খেয়াল করলাম এই প্রবাল পাথরগুলো দেওয়া আছে। যদি এইভাবে যদি সবাই নিজের মতো করে এই প্রবাল পাথরগুলোকে মেরে ফেলতে থাকে, তাহলে যে অলরেডি কিন্তু আমাদের যে সেন্ট মার্টিন আয়তন, এটা ডাবল হওয়ার কথা ছিল। আজকে 9 কিলোমিটার না, আজকে 18 থেকে 20 কিলোমিটার হওয়ার অলরেডি কথা ছিল। কারণ যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা, যেভাবে শত শত বছর ধরে বাড়ছে, সে তুলনায় কিন্তু এখন কিন্তু 18 কিলোমিটার হওয়ার কথা। কিন্তু আপনি সেন্ট মার্টিন গেলে দেখবেন যে জায়গায় দ্বীপ দেখা যাচ্ছে, ছোট ছোট চর যাচ্ছে, কিন্তু চরের সংযোগ সড়ক নেই। দেখা যাচ্ছে এখানে এখানে খালি, এরপরে কিছু দূর পানি থাকার পরে হচ্ছে দেখা আর এই দ্বীপগুলো যাচ্ছে। এর কারণটা কি? মধ্যখানের যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে সমতল যে জায়গাটা ছিল, এই সমতল জায়গাটাকে এই পাথরগুলো তুলে তুলে এটাকে গর্ত করে ফেলা হয়েছে। গর্তের কারণে ওই খণ্ড খণ্ড হয়ে গেছে দ্বীপগুলো। আর এভাবে খণ্ড খণ্ড হওয়ার কারণে এই দ্বীপগুলো দিনের পর দিন এই দ্বীপগুলো বড় হওয়ার পরিবর্তে আরো ছোট হচ্ছে। মানুষ সবাই সমানে পাথর সংগ্রহ করছে, পাথর নিয়ে আসছে, পাথর ভাঙছে, পাথরগুলো নিয়ে আসে আবার অনেকে বাড়িতে নিয়ে আসছে। এটা খুবই দুঃখজনক। একটা প্রবাল দ্বীপে আপনি ঘুরতে গেলেন আনন্দ উপভোগ করার জন্য, আপনি যদি এটা নষ্ট করে ফেলেন, তাহলে আর তো আপনার পরে যারা যাবে তারা তো দেখতে পারবে না। এটা আমরা তো নিজ চোখে দেখি, দর্শকদের অনেককে বোঝানোর পরেও কিন্তু তারা বুঝতে চান না, বলেন আমি একটা দুটো নিলে কি হলো। এবং সবাই যদি নিতে থাকে, তাহলে তাহলে হচ্ছে এই সমস্যাটা কিন্তু প্রবলভাবে বাড়বে। এবং অলরেডি 18 কিলোমিটার মানে বড় হওয়ার কথা ছিল সেন্ট মার্টিন, এখনো কিন্তু 9-10 কিলোমিটারে আছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালোভাবে, সেন্ট মার্টিনের চারিদিকে যে ছোট 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 দ্বীপগুলো জায়গা আছে, সেন্ট মার্টিনের চারিদিক দিয়ে কিন্তু দ্বীপ জায়গা আছে। এই দ্বীপগুলো যদি একসাথে যুক্ত হয়, এখনো কিন্তু অন্তত 15 থেকে 18 কিলোমিটার হওয়া কিন্তু সম্ভব। কিন্তু সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, নিয়মকানুন মানতে হবে। প্রচুর পরিমাণে সেন্ট মার্টিনে গাছ কাটা হয়েছে, প্রচুর পরিমাণে কিয়া গাছ কাটা হয়েছে, বাগান কিয়া গাছের বনগুলো ধ্বংস করা হয়েছে, নারিকেল গাছ তো কত কাটা হয়েছে তার সঠিক কোনো হিসাব নেই। এরপর রিসোর্ট যে কি পরিমাণ বানানো হয়েছে, সাগরের পানি থেকে শুরু করে একদম ঘাট পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে রিসোর্ট বানানো হয়েছে। তবে রিসোর্ট এইভাবে অস্বাভাবিক রিসোর্ট বানানোর কারণে প্রচুর ক্ষতি হচ্ছে সেন্ট মার্টিনের। এটা আমার একেবারেই নিজ চোখে দেখা, কে কি বললো না বললো এটা তো তাদের ব্যাপার, কিন্তু আমি নিজ চোখে যেটা দেখেছি সেটা বলছি। অনেকেই এই কথা বলছে সেন্ট মার্টিন কতদিন বন্ধ থাকে। সেন্ট মার্টিন মোটামুটি 8 থেকে 9 মাস বন্ধ থাকে,
9 বছরের জন্য বন্ধ হয়ে গেল, আগামী নভেম্বরে আবার চালু হবে ইনশাল্লাহ। এবং এই যে সেন্ট মার্টিনগামী জাহাজগুলো, এগুলো কিন্তু সারা বছরে এই একটা সিজনই কিন্তু ভালোভাবে চলতে পারে। হাজার হাজার মানে কোটি কোটি টাকা কিন্তু ইনভেস্ট করে রেখেছে জাহাজ মালিকরা, তারা কিন্তু সেন্ট মার্টিনের জন্যই ইনভেস্ট করে রেখেছে, এবং সারা বছর অনেকটা অলস পড়ে থাকে সেন্ট মার্টিনের এই জাহাজগুলো চালানোর জন্য। সেন্ট মার্টিনে স্থায়ী বসবাস করেন তারা কি এই এই বন্ধ থাকা অবস্থায় ওখানে থাকেন? না, না, তারা ওখানে থাকেন, এবং তারা যখন ইচ্ছা যাতায়াত করতে পারবেন। তাদের জন্ম যেহেতু সাগরের মধ্যে, তাদের যাতায়াত করতে কোনো সমস্যা হয় না। আমরা একটা স্বাভাবিক মানুষ, আপনারা বলতে পারেন স্বাভাবিক মানুষ, আপনি যদি একটা ট্রলারে যান, আমার মনে হয় অনেকেই ট্রলারে জার্নি করে যাওয়ার পরে দ্বীপে ঠিকভাবে দাঁড়াতেও কষ্ট হবে। কারণ এত উত্তাল সাগর পাড়ি দেওয়ার পরে, এই শীতকালে সাগর শান্ত থাকে, শীতকালের পরে সাগর উত্তাল হয়ে যায়। এই উত্তাল সাগর পাড়ি দেওয়ার পরে আপনি যখন মানে আপনি আরাম করবেন, বা আপনি যে ভ্রমণ করবেন, এই ইচ্ছাটা আপনার থাকবে না। কারণ এইটা অনেক কঠিন। এইটা আপনারা যদি কেউ কখনো সুযোগ হয়, কেউ যেয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন। এটা অনেক কঠিন সাগর পাড়ি দেওয়া, একটা ট্রলারে সাগর পাড়ি দেওয়া। ছোট জাহাজে গেলেও তো অনেক কষ্ট হয়। অনেকে যেগুলা বেক্রুজ নামে একটা জাহাজ আছে, যেটা ছোট, তুলনামূলকভাবে ছোট জাহাজ, সেন্ট মার্টিনগামী। তো এই জাহাজটাতে যারা যায়, তাদের অনেক সময় দ্রুত যায়, কিন্তু কষ্ট হয় অনেক, কারণ সাগরের উপর দিয়ে চলে। উপর দিয়ে তার ওয়েট কম হওয়ার কারণে প্রচুর মানে ঝাঁকি খায়। এই শীতকালে ঝাঁকিতে যদি অনেকে বমি করে অস্থির হয়ে যায়, তাহলে চিন্তা করেন যে তখন ওইটা ট্রলারে যখন যায়, আপনারা ভিডিও দেখবেন, ট্রলারে সেন্ট মার্টিনের ট্রলার ভ্রমণ দেখে সার্চ দিবেন, অনেক ভিডিও পাবেন, বুঝতে পারবেন যে কীভাবে চলে। তো যারা সেন্ট মার্টিনে বসবাস করে, তারা এভাবে যাতায়াত করতে পারে, এবং তাদের যাতায়াত করা ছাড়া তারা কিন্তু চলতে পারবে না। কারণ ওখানে কিন্তু ধান চাল বা ওরকম পর্যাপ্ত হয় না। ওখানে সবজি পর্যন্ত, যেমন এখানে আমাদের এলাকায় তো কপি কয় টাকা কেজি, হয়তো 10, আমি কালকে দেখলাম 10 টাকা পিস বা 15 টাকা পিস বিক্রি হচ্ছে বাজারে, বা হয়তো হাইস্ট হয়তো 15 টাকা কেজি বিক্রি হবে। সেন্ট মার্টিনে এখন কপির দাম দেখলাম 80 টাকা কেজি, বেগুনও 50 টাকা কেজি। মানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি কেন? এই যে আমরা যে 7 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে যাই, এই জার্নি করার পুরো পথটা তারাও কিন্তু প্রত্যেকটা পণ্য নিয়ে যায়। এই কারণে এই প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আর আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনে অনেক আগে আম হয়। তো এই আমগুলো কিন্তু অনেক দ্রুত তাদের এলাকায় বড়। আমাদের এলাকায় আমার মুকুল হওয়ার আগেই তাদের এলাকায় আম বড় হয়ে গেছে। তো আম বিক্রি হচ্ছিল। তো আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম আমের দাম। তারা বললো 2 পিস আম, মানে এটা হচ্ছে লবণ দিয়ে খাওয়ার জন্য আম, কাঁচা আম, টক আম, 2 পিস আমের দাম হচ্ছে 120 টাকা। চিন্তা করেন যে সেন্ট মার্টিনে বাংলাদেশের সবচেয়ে বেশি এক্সপেন্সিভ যে দ্বীপগুলো আছে, জায়গাগুলো আছে, তার মধ্যে সেন্ট মার্টিন একটা। কারণ এখানে আসলে প্রত্যেকটা জিনিসই বাইরে থেকে যায়। পর্যটন ছাড়া সেন্ট মার্টিনের বাসিন্দাদের প্রধান আয়ের উৎস হচ্ছে মাছ ধরা। তারা মূলত মাছ ধরেন, মাছ ধরে ওই মাছগুলো বিক্রি করেন, বিক্রি করার পরে ওই মাছ দিয়ে তারা চলে। আর যারা এই কাজ করে না, তাদের পুরোটাই কিন্তু পর্যটনের উপর নির্ভরশীল তারা। এরপরে কিছু জায়গায় যেগুলো অল্প কিছু ধান হয়, যারা হয়তো অল্প কিছু ধান, কিছু মাঠের মতো জায়গা আছে, এগুলোতে ধান চাষ করার চেষ্টা করে। আর হয়তো দোকানপাট যেগুলো আছে, তারা ওইভাবে কিছু স্থানীয় মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু দোকান বা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকেন, তারা ওখান থেকে আয় করেন। আর বাকি পুরোটাই হচ্ছে বলতে গেলে মাছ ধরার উপর নির্ভরশীল। মানে এই যে অনেকেই এখন দেখে দোকানদারি করছে, বা বিভিন্ন জায়গায় পর্যটনে বিভিন্ন ভ্যান চালায়, গাড়ি চালায়, বা অন্যান্য পরিবহনের সাথে যারা যুক্ত, এরপর যখন সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হয়ে যাবে, তখন তারা কিন্তু সবাই মাছ ধরতে চলে যাবে। তারা আবার ট্রলারে ফিরে যাবে। তারা যে 3 মাস এখানে সেন্ট মার্টিনে পর্যটকদের নিয়ে কাজ করলো, তারা আবার কিন্তু ফিরে যাবে ট্রলারে, তারা মাছ ধরবে। এবং আরেকটা মজার ব্যাপার বলে রাখি, যে যখন এই যে বর্ষাকালে ঠিক না, এই এখন সাগর যে মার্চ মাসে সাগর উত্তাল হয়ে যাবে, ওই সময় এত বেশি মাছ ধরা পড়বে, এত বেশি মাছ ধরা পড়ে, শুধুমাত্র আমাদের এলাকায় তো দূরের কথা, শুধুমাত্র আমাদের আমাদের মানে বাইরে আসা তো দূরের কথা, কক্সবাজারেও পৌঁছাতে পারে না, তখন সবগুলো মাছ শুটকি করে। ওই শুটকি করে জমা রাখার পরে এই পরবর্তীতে তারা তখন ওই শুটকি মাছ নিয়ে এসে পরে বিক্রি করে যায়। কারণ ওই তখন যোগাযোগ ব্যবস্থাটা অত স্মুথ থাকে না, এবং যাতায়াত সবসময় করা যায় না। কারণ সাগর উত্তাল হয়ে গেলে সংকেত দিলে 2 নম্বর 3 নম্বর সংকেতে তারা অনেক সময় জাহাজ চালায়, কিন্তু 3 নম্বরের বেশি সংকেত যখন হয়ে যায়, তখন তারা জাহাজ বা ট্রলার বন্ধ রাখে। সো তারা কিন্তু ঠিকভাবে যাতায়াত করতে পারে না। মাছগুলো শুকিয়ে রেখে ওইগুলো বিক্রি করে। এই হচ্ছে পর্যটন ছাড়া তাদের আয়ের উৎস। তবে বলতে গেলে তারা পর্যটনে যা আয় করে সারা বছর সেটা দিয়েই চলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই অবস্থা। পর্যটনে তারা যা আয় করে, এই আয় দিয়েই কিন্তু তাদের সারা বছর চলতে হয়। এটা হচ্ছে তাদের বর্তমান অবস্থা।
তো সেন্ট মার্টিনে অনেকেই হয়তো জানেন বা জানেন না, সেন্ট মার্টিন আগে কিন্তু অনেক কম খরচে যাওয়া যেত এবং কম সময়ে যাওয়া যেত। মাত্র টেকনাফ থেকে যেতে মাত্র 2.5 ঘন্টা মতো সময়, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো টেকনাফ থেকে যেতে। তো এখন এত সময় বেশি লাগছে কেন, প্রশ্ন হতে পারে আপনাদের। তো আগে কিন্তু টেকনাফের যে নাফ নদী, এই নাফ নদী দিয়ে কিন্তু ওই জাহাজগুলো যেত। তো এখন মায়ানমারের সাথে যেহেতু ওই নাফ নদীর একটা অংশ মায়ানমারে, একটা অংশ হচ্ছে মানে নদীর মাঝ বরাবর বর্ডার, ওই পারে মায়ানমার, এই পারে বাংলাদেশ। তো এই নাফ নদী দিয়ে কিন্তু আমাদের জাহাজগুলো চলতো, এবং বাংলাদেশের যে অংশটা, এই অংশটায় কিন্তু পানি কম আছে, এ সাইডে পানি কম। তো এই পানি কম থাকার কারণে এই জায়গা দিয়ে কিন্তু না চলে মায়ানমারের জলসীমা ব্যবহার করে মায়ানমারের ভিতর দিয়ে একটু বের হতো। যার কারণে একটা বড় জাহাজ যদি চরে আটকে যায়, একবার আটকালে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু এটাকে ছাড়ানো মুশকিল। মানে এখানে কিন্তু আপনি ক্রেন ব্যবহার করতে পারবেন না, আর আপনি ইচ্ছা হলে যে সরিয়ে দিবেন এটা এত সহজ না। একটা জাহাজ যদি কোনোভাবে চরে আটকে যায়, এইটাকে তুলে ফেলা এত সহজ না। তো এই কারণে মায়ানমারের জলসীমা ব্যবহার করতো। তো যেহেতু মায়ানমারের নিজের দেশের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, আর মায়ানমারের যে সরকার, এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, বিদ্রোহীরা দখল করে আছে। তো তারা আসলে একটা অকারণ ঘটাতে আগ্রহী, কারণ ওদের কথা সারা বিশ্বের কেউ জানে না। এটা জানানোর জন্য তারা বাংলাদেশকে দিয়ে একটা অঘটন ঘটানোর চেষ্টা করছিল। যেমন গত বছর 2টা জাহাজ আটকে রাখার চেষ্টা করছিল, এই বছর গত বছর 2টা জাহাজ চলতেই দেয়নি। তো অলরেডি ওই জাহাজটাকে বিজিবির সহায়তা, আরও বাহিনীর সহায়তায় এইবার কিন্তু ওই জাহাজটা উদ্ধার করে নিয়ে আসা হয়েছে নাফ নদী থেকে, আগে কিন্তু ওইখানে ছিল। তো এখন তাদের নিজের দেশে যেহেতু নিয়ন্ত্রণ নাই, তো পাশাপাশি 2টা দেশ, এই মাঝখান দিয়ে জাহাজ চলবে, এতগুলো লোকের জীবন, এতগুলো লোক যাতায়াত করবে, যখন তখন ওদের দেশে গোলাগুলি হয়। এই গোলাগুলি হলে তো কোনো একটা ট্যুরিস্টকে লাগলে তো মানুষ তো আর ওখানে যাবে না, তো পর্যটনের ক্ষতি হবে। এই ক্ষতির কথা বিবেচনা করে গত বছর শেষ দিকে ইনানিতে নিয়ে আসা হয়। ইনানি হচ্ছে কক্সবাজার আর টেকনাফের মাঝামাঝি একটা জায়গা। এই ইনানি থেকে যেতে মাত্র 4 ঘন্টা লাগতো, আগে 4 ঘন্টা সময় লাগতো ইনানিতে যেতে। তো এবারও ধারণা করা হচ্ছিল এই ইনানি থেকেই মানুষ সবাই গাড়িতে করে ইনানি যাবে, ইনানি থেকে জাহাজ উঠবে, 4 ঘন্টায় কিন্তু শেরবানি চলে যাবে, এটা প্ল্যান ছিল। বাট আমাদের জাহাজ যখন ছাড়বে, এই ছাড়ার কয়েক মাস আগে, জাহাজ ছাড়ার কয়েক মাস আগে, না সরি, কয়েক মাস না, আগের মাসে, অর্থাৎ নভেম্বর অক্টোবরের শেষ দিকে, নভেম্বরের একটা আহ, প্রাকৃতিক দুর্যোগ হয়, জলোচ্ছ্বাস, সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়। জলোচ্ছ্বাসের কারণে যে জেটি ঘাটটা ব্যবহার করে, নৌবাহিনী যে জেটি ঘাটটা ব্যবহার করে সেন্ট মার্টিনে যাতায়াত করার জন্য, মানে মূলত আপনি যে সেন্ট মার্টিনের ঘাটে জাহাজে উঠবেন, জাহাজ কিন্তু একদম সমুদ্র সৈকতে আসতে পারবে না, কারণ জাহাজের পর্যাপ্ত গভীরতা ছাড়া জাহাজ কাছে ফিরতে পারবে না। এর প্রায় সাগরের ভিতরে 1 কিলোমিটার মানুষকে হাঁটতে হয়, হাঁটার পরে সাগরের ভিতরে যেয়ে জাহাজে উঠতে হয়। এটা হচ্ছে নর্মালি নিয়ম, এখানেও একই সিস্টেম। পর্যাপ্ত গভীরতা ছাড়া কিন্তু সেন্ট মার্টিন বা সেন্ট মার্টিনের জাহাজে ওঠা যায় না। তো পর্যাপ্ত গভীরতার জন্য কিন্তু নৌবাহিনী জেটি ব্যবহার করতো। এই নৌবাহিনীর জেটিটা গত সিজনের শুরুর দিকেই এটা ভেঙে যায়, এবং শুধু ভাঙেই না, ভেঙে অনেক দূরে চলে যায়। এটা মেরামত করতে অনেক দিন সময় লেগে গেছে। এখন যত দিনে মানে এটা মেরামত করা শুরু হয়, এটা মেরামত করে শেষ হতে হতে দেখা যাচ্ছিল যে সিজনের একটা বড় অংশ পার হয়ে যাবে। তো এই ওভারঅল মিলে তখন তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে এখন এভাবে তো চলা সম্ভব না, আর সিজন পার হয়ে গেলে সেন্ট মার্টিনের লোকদেরও তো অনেক ক্ষতি হয়ে যাবে। প্রথমে নিয়ম করলো, নিয়মগুলো অবশ্য কিছুটা ভালো মানে উদ্দেশ্য করা হয়েছে, সে প্রভাব যাই পড়ুক না কেন। তো এখন পরবর্তীতে চিন্তা করা হলো যে তাহলে সরাসরি কক্সবাজার থেকে, যে মানুষকে যাতে গাড়িতে যেতে না হয়, সরাসরি কক্সবাজার থেকে জাহাজ চালু করার পরিকল্পনা করা হয়, এবং তারপরে সেটাই করা হয়। এবং কক্সবাজার থেকে টেকনাফ প্রায় 90 কিলোমিটার মতো দূরত্ব, মানে রাস্তা পথে। এই যে 90 কিলোমিটার টেকনাফ, এই টেকনাফের পুরো রাস্তাটা আগে যে মানুষ গাড়িতে যেত, এই গাড়িতে যাওয়ার পুরো রাস্তাটাই কিন্তু এখন এবার হচ্ছে সাগর পথে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি মানচিত্র দেখেন দেখবেন যে এখন বাঁকখালী নদীর মোহনায়, বাঁকখালী নদীটা যেখানে সাগরে মিলেছে, ওই জায়গা থেকে কিন্তু গভীরতা, সব জায়গায় তো গভীর থাকে না, নদীর মোহনাগুলোয় গভীরতা থাকে। তো ওই জায়গা থেকে নুনিয়াছড়া নামে যে যে জায়গা, কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে জাহাজগুলো, প্রত্যেকটি জাহাজ ছাড়তো, এবং ওই যে প্রায় 6টা 7টা জাহাজ ছাড়তো। সকালে ছাড়তো, সকালে ছেড়ে দুপুর নাগাদ পৌঁছতো সেন্ট মার্টিনে। এরপর যাত্রী নামিয়ে পরে পরে আবার যারা আগের দিন গেছে ওদেরকে আবার নিয়ে আসতো, যার যেভাবে টিকিট কাটা।
তো এইভাবে কিন্তু সেন্ট মার্টিনের জাহাজগুলো এই বছর চলেছে। তো এই নিয়মে এই কারণে যেহেতু অনেক লং রুট, একেবারেই টেকনাফ যেতে তো প্রায় 90 কিলোমিটার, আর তারপরে তো সেন্ট মার্টিন আছেই। তো এই দূরত্ব যেহেতু একটা বড় দূরত্ব, এই 90 কিলোমিটার সাগর পথে যেতে হয়, জাহাজ কিন্তু একটু সময় বেশি লাগেই, যেহেতু তার নিজস্ব চাকা নেই। সব পানির উপর দিয়ে পানির নদীর স্রোত জোয়ার ভাটা উপেক্ষা করেই যেতে হয় জাহাজকে। তো এই কারণে কিন্তু একটু সময় বেশি লাগে। সো এই বছর সময় লেগেছে সর্বনিম্ন 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত সময় লেগেছে শুধু সেন্ট মার্টিন যেতে, মানে জাহাজে এই সময়টি দিতে হয়েছে। আর জাহাজে যেহেতু অনেক সময় লেগেছে, জাহাজ অনেকক্ষণ ধরে চলছে, স্বাভাবিকভাবে ভাড়া বাড়বে। এই কারণে আগে গত বছর ইনানি থেকে যেখানে ভাড়া ছিল মাত্র 1500 টাকায় যাওয়া আসা করা যেত, এবার সেইখানে 2500 টাকায় কিন্তু যাওয়া আসা করতে হয়েছে। আর বেশ কিছু নিয়ম নীতিমালা এবার করা হয়েছিল, যেমন পলিথিন নিয়ে যেতে পারবেন না, প্লাস্টিক নিয়ে যেতে পারবেন না, পানির বোতল নিয়ে যেতে পারবেন না। এরপর ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে, পরবর্তীতে ট্রাভেল পাসে শিথিল করা হয়। এরপরে যথেষ্ট নিয়মকানুন করা হয়েছিল, বাট আমরা তো নিয়মকানুন ভাঙতে অনেক পছন্দ করি। এত কিছুর ভিতরেও নিয়মকানুন ভাঙার প্রবণতা কিন্তু আমাদের মধ্যে ছিল, অনেকের মধ্যেই ছিল। তো যাই হোক, তারপরেও কিন্তু নিয়মকানুন অনেকগুলোই মানা হয়েছে। প্রত্যেকটা রিসোর্টগুলো চেষ্টা করেছে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, পলিথিন বা অন্যান্য দ্রব্য দিয়ে অনেকটা নষ্ট করে ফেলার, পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে, এটা অন্য সময় দেখিনি। এবং আগের বছর যে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো, এবার কিন্তু এভাবে পড়ে থাকতে দেখিনি। এবং মানুষ কিন্তু সেন্ট মার্টিনে গেলেও দেখা যায় পানির বোতল পানি খেয়ে ফেলে দিত। এইটা কিন্তু এইবার কিন্তু চোখে কম পড়েছে, এটা একটা ভালো বিষয়। এরপর আগে যে পরিমাণ প্রবাল মানুষ নিয়ে আসতো, এটা অনেকাংশেই কমেছে। যদিও দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশের শেষ বিন্দু, আমরা জানি যে বাংলাদেশের শেষ বিন্দু হচ্ছে সেন্ট মার্টিন, কিন্তু সেন্ট মার্টিনের নিচে কিন্তু আরেকটা বিচ্ছিন্ন আকারের দ্বীপ আছে, যে দ্বীপটাকে বলা হয় ছেড়া দ্বীপ। আপনার নাম শুনে থাকবেন ছেড়া দ্বীপ, এটা যারা পড়েছেন তারা জানবেন। এটা হচ্ছে বাংলাদেশের শেষ বিন্দু। ছেড়া দ্বীপটা হচ্ছে একটা দ্বীপ না, অনেকগুলো দ্বীপ, খন্ড 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 আকারে অনেকগুলো দ্বীপ চলে গেছে, কয়েকটা দ্বীপ চলে গেছে মেইন দ্বীপ। তো ওই দ্বীপটাতে ভ্রমণ করার সুযোগ ছিল, পরে নৌবাহিনী এটা বন্ধ করে দেয়। দুঃখজনক ব্যাপার হচ্ছে, এটার কারণ হচ্ছে যে সেন্ট মার্টিন ছেড়া দ্বীপ ভ্রমণ করার সুযোগ দিচ্ছিল না, অনেক আলোচনার পরে তখন দিল সুযোগ, যে ঠিক আছে সেন্ট মার্টিনে যেহেতু ছেড়া দ্বীপ মানুষ ঘুরতে পছন্দ করে, ঘুরুক। তো তারপরেও টুরিস্টরা কি করলো, ওই ছেড়া দ্বীপ থেকে বিভিন্ন ধরনের পাথর আনা শুরু করলো। দেখেন কি একটা অবস্থা। এত কিছু, এত নিয়ম কানুন রক্ষা করার কথা বলা হচ্ছে, এত সার্চিং, এত কিছু প্রচারণা, এত নিয়ম নীতি, এত কিছু উপেক্ষা করে মানুষ কিন্তু অনেকে দেখা গেল যে প্রবাল পাথর নিয়ে আসা শুরু করলো। তো পরে চেক করতে গিয়ে অনেকে চেক করতে গিয়ে দেখলো যে হ্যাঁ, প্রবাল নিয়ে আসছে, এবং অনেক প্রবাল পাথরগুলো মানুষ তুলছে, নষ্ট করছে। এই কারণে পরবর্তীতে এইটা শেষ দিকে নৌবাহিনীর সহায়তা বন্ধ করে দেওয়া হয়, এবং নৌবাহিনীর পুরোটাই দায়িত্ব নেয় যে এখানে কোনো লোককে এই ছেড়া দ্বীপে ঢুকতে দিবে না। এবং এটা শুধুমাত্র আগে কিন্তু ছেড়া দ্বীপ জোয়ারের সময় স্পিড বোটে বা অন্যান্য নৌকায় যাওয়া যেত, এবং ভাটার সময় কিন্তু এখানে অটো ডাইরেক্ট চলে যেত। মানে এখান থেকে সংযোগ সড়ক, একটা রাস্তা তৈরি হয়ে গেছিলো, একটা সাথে আরেকটা দ্বীপ লেগেছিল, এই পুরা জায়গাটা কিন্তু যাওয়া যেত আগে। এটা বন্ধ করে দিয়েছিল। তো বোঝেন অবস্থা, এত নিয়ম কানুন রাখার পরেও কিন্তু মানুষ নিয়ম ভঙ্গ করছে। তো এবার আরেকটা বিষয় দেখলাম যে অনেকে আবার করছে কি, ছেড়া দ্বীপ যখন যেতে দিচ্ছে না, তখন অনেকে ভোর রাতে ফজরের আগে মানুষ ছেড়া দ্বীপ চলে যাচ্ছে। তো যাই হোক, মানুষের কৌতূহলের তো শেষ নাই। তবে সবসময় প্রত্যেকেরই উচিত দেশের স্বার্থে, এবং যেখানে ভ্রমণ করবেন সেই ভ্রমণের স্বার্থে পরিবেশটা বজায় রাখা, এটা প্রত্যেকের জায়গা থেকে কর্তব্য, যেটা আমরা এখনো প্রস্তুত হতে পারিনি। এটা আমাদের নিয়ম করে করার দরকার ছিল না, আমরা নিজে থেকে যদি নিয়ম মানতে অভ্যস্ত হই, বা নিজে যদি বুঝতে পারি যে পরিবেশের ক্ষতি করে, এই এলাকার লোকদের ক্ষতি করে, এই দ্বীপের ক্ষতি করে, দ্বীপের বৃদ্ধি বন্ধ করার মাধ্যমে তো আমার কোনো কৃতিত্ব নাই, এটা বাড়লেই বরং সবার জন্য লাভজনক হবে। তো এই এই চিন্তা থেকে, ধারণা থেকে সবাইকে আমাদের সচেতন হতে হবে। হুম। তো সেন্ট মার্টিনটা আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপের মধ্যে একটা, এটা ঠিক। কিন্তু আপনারা যারা মনে করেন সেন্ট মার্টিন অনেক বড় দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ অনেকে সেন্ট মার্টিন মনে করেন, একেবারেই ভুল ধারণা। সেন্ট মার্টিন একেবারে খুবই ছোট্ট একটা দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে ছোট দ্বীপগুলোর মধ্যেও সেন্ট মার্টিন ছোট একটা দ্বীপ। বাট যেহেতু একটা প্রবাল দ্বীপ, এই প্রবাল দ্বীপটার কারণে এর মর্যাদা অনেক, এবং মানুষ অনেক পছন্দ করে, এবং ব্যক্তিগতভাবে আমারও অনেক পছন্দ। আপনারা যারা সেন্ট মার্টিন ভ্রমণ করেননি তারা ভ্রমণ করবেন, অবশ্যই নিয়ম মেনে ভ্রমণ করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় বলি, সেন্ট মার্টিন যে সেন্ট মার্টিনের নিয়ে যে প্রশ্নগুলো ছিল, তার মধ্যে আরেকটা প্রশ্ন আমি শুনেছি
সেন্ট মার্টিন মানুষের প্রতি মানুষের অনেক কৌতূহল সারা বছর ওরা কি করে। আর পরবর্তীতে আসলে এই দুই একটা কথাই তো সেন্ট মার্টিনের সমস্ত বিষয় বলা সম্ভব না। আমি কয়েকটা প্রশ্নের অনেক বেশি প্রশ্ন পাচ্ছি, এই জন্য উত্তর দেওয়ার জন্য এই বিষয়গুলো উপস্থাপন করলাম। পরবর্তীতে সময় পেলে সেন্ট মার্টিন সম্পর্কে আরো বিস্তারিত কথা হবে। আর কারো যদি বিশেষ কোনো জানা থাকে তাহলে বলতে পারেন। আর এই হলো আমি আজকে যে বিষয়গুলোর কথা বললাম, সেন্ট মার্টিন রুট পরিবর্তনের কারণ, সেন্ট মার্টিন নিষেধাজ্ঞার কারণ, এই বিষয়গুলো নিয়ে অনেকের কনফিউশন ছিল। এই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করছি। আর সেন্ট মার্টিন আবারও যারা এবছর যেতে পারেননি তারা টেনশনের কারণ নেই। হয়তো ভাবছেন এবারই সেন্ট মার্টিন শেষ, ঘোরা বন্ধ হয়ে গেল নাকি। না, সেন্ট মার্টিন কখন ঘোরা বন্ধ হয়নি, বরং সেন্ট মার্টিন অবশ্যই চালু হবে। কারণ মানুষের এখানে কোটি কোটি টাকার ইনভেস্ট করা আছে রিসোর্টে, কোটি কোটি টাকার ইনভেস্ট রিসোর্টগুলোতে। যারা নিয়মকানুন মেনে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে রিসোর্ট বানাচ্ছে তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত মানে হোক, এটা সরকার বা কেউ চায় না। সো তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে। কোটি কোটি টাকার জাহাজগুলো আছে, এই জাহাজগুলো সেন্ট মার্টিনের জন্যই তৈরি করা হয়েছে। তো সেন্ট মার্টিনের জন্যই যাতায়াত করার জন্যই তারা সারা বছর একটা মানে এদিকে তাকিয়ে থাকে। সেন্ট মার্টিনের দ্বীপের লোকরাও পর্যটনের উপর নির্ভরশীল, এবং বিশ্বের সব দেশেই এই ধরনের দ্বীপগুলোকে পর্যটন কেন্দ্র বানানো হয়। এবং এটাই হচ্ছে সবচেয়ে লাভজনক পর্যটনের মাধ্যমেই কোনো এলাকায় কাজে লাগানোর চেয়ে বেশি, মানে আপনি শিল্প বা কলকারখানা যতই দেন না কেন, এই পর্যটনের চেয়ে বেশি দ্রুততার সাথে উন্নতি করা অন্য কোনো পক্ষে এত সহজ না বা সম্ভব না। সো এটা পর্যটনের বিকাশ ঘটানো উচিত এই জায়গা থেকে আমি সম্পূর্ণ একমত। বা এই বিষয়টা একেবারে খুব ক্লিয়ার। কিন্তু নিয়মকানুন না মানার কারণে যে ক্ষতিগুলো হচ্ছে, এগুলো তো আমরা খুব কাছ থেকে দেখছি। এই ক্ষতিগুলো অবশ্যই কমিয়ে আনতে হবে, না হলে আমাদের যে পর্যটন কেন্দ্র এটা ধীরে 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 ক্ষতিগ্রস্তের দিকে আগাবে। আজ থেকে 300 বছর আগে, 3000 বছর আগে ছোট্ট একটা যে বিন্দু ছিল, এই দ্বীপটা আস্তে বড় হতে হতে 300 বছর আগে মানুষ বাস করা শুরু করে। তখন আরবীয়রা এই দ্বীপটার নাম দিয়েছিল নারিকেল জিঞ্জিরা। জিঞ্জিরা আরবি শব্দে এর মানে হচ্ছে দ্বীপ। তো এই নারিকেল জিঞ্জিরা থেকে এরপরে ব্রিটিশদের সময় আসলো। এই নারিকেল জিঞ্জিরা আরব বণিকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় এখানে আশ্রয় নিত। ছোট্ট একটা দ্বীপ, সুন্দর একটা দ্বীপ ছিল, ওই দ্বীপে তারা আশ্রয় নিত। সারা বিশ্বে যে জাহাজগুলো তাদের যাতায়াত করতো, এই জাহাজগুলোতে তারা আশ্রয় নিত। যে জাহাজগুলো স্ট্যান্ড করে তারা এখানে একটু আশ্রয় নিত। আশ্রয় নিয়ে তারপর তখন তাদের যে নিজ নিজ গন্তব্য এখানে ছুটে চলে যেত। তো এই হলো সেই নারিকেল জিঞ্জিরার পরে ব্রিটিশরা আসলো। ব্রিটিশরা আসার পরে এটার নাম দিল সেন্ট মার্টিন। যে দ্বীপটা সেন্ট মার্টিন, ওই ব্রিটিশদের থেকেই নামটা পাওয়া। এবং সেই সেন্ট মার্টিন দ্বীপটাই সেন্ট মার্টিন নামেই আমাদের কাছে বেশি পরিচিত। তবে যে সমস্ত লোকরা স্থানীয় অধিবাসীদের কাছে কিন্তু নারিকেল জিঞ্জিরা নামে অনেক পরিচিত। তো এই হচ্ছে সেন্ট মার্টিনের বিষয়ে কিছু কথা। সেই দ্বীপটা আজকে বড় হতে হতে 300 বছর আগে মানুষ বাস করা শুরু করলো। এরপর বাস করতে করতে আজকে শত শত বছরে আজকে 9 কিলোমিটার, 9000 লোকের মানে বসবাস করার মতো একটা জায়গা তৈরি হয়েছে সেন্ট মার্টিন। তো আপনারা সবাই সেন্ট মার্টিন ভ্রমণ যারা করার চিন্তা ভাবনা করছেন তাদের ওয়েলকাম। নিঃসন্দেহে ভ্রমণ করতে পারেন এবং আপনাদের ভালো লাগবে আশা করি। আর তবে আপনাদের অবশ্যই বলবো, সবাই নিয়মকানুন মানার চেষ্টা করবেন। আপনাদের পরবর্তী সুযোগ আশা করি নভেম্বর আপনাদের সেই সুযোগ আসবে, সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আর আশা করি আপনাদের এই ভ্রমণের যে চিন্তাভাবনা, আপনাদের যে ভ্রমণে অনেকেই আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক যোগাযোগ করছেন, ওয়েট করছিলেন সেন্ট মার্টিন যাওয়ার জন্য, অনেকে মন খারাপ করছেন, যেতে পারলেন না। প্রতি বছরই কিন্তু এরকম হয়। তারপরে যারা যাওয়ার প্ল্যান করছেন কিন্তু যেতে পারেননি, আলমগীর হোসেন, আলমগীরে এবার যাওয়ার কথা ছিল সেন্ট মার্টিন, তো আলমগীরটা মিস হলো। তো ইনশাল্লাহ সামনের বছর আশা করি সুযোগ পাবেন। সামনের বছর নভেম্বরে আবার জাহাজ চালু হবে, সেন্ট মার্টিনের জাহাজ চালু হবে। এখন মার্চ মাস থেকে প্রবল উত্তাল হয়ে যাবে সাগর। মার্চ থেকে একদম টানা অক্টোবর পর্যন্ত সাগর উত্তাল থাকবে। আপনারা যে সময় বিভিন্ন ঘূর্ণিঝড়ের ঘোষণা আসবে, বিভিন্ন মানে জলোচ্ছ্বাসের ঘোষণা আসবে, বাড়িঘর উড়িয়ে নিয়ে যাবে, এই ধরনের ঘটনা কিন্তু প্রতি বছর দ্বীপে ঘটে। তবে অনেকে প্রশ্ন করেন যে দ্বীপ তলিয়ে যায় কিনা, মানে সাগরের মধ্যে যে দ্বীপ, তাহলে দ্বীপ তো অনেক বেশি পানি আসলে দ্বীপ তলিয়ে যাওয়ার কথা না। এরকম দ্বীপ তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে না, বাট প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঢেউয়ের কারণে বাড়িঘর ভেঙে যায়, বাড়িঘরের ছাদ উড়ে যায়,
তারপরে হচ্ছে মানুষের দেখা যাচ্ছে খুব ভালোভাবে একটা বানানো বাড়ি ছিল সাগরের পাশে, হঠাৎ করে সব ভেঙে চুরে তছনছ করে দিল, আবার তারা নতুন করে বাড়ি ঘর তৈরি করে, এটা তাদের কাছে খুব স্বাভাবিক ঘটনা। আমরা আমরা হয়তো যারা বাইরে বাস করি খুব ভালো আছি, যারা যারা স্থলভাগে এই যে সমস্ত জায়গায় ঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় তারপরে হচ্ছে এই ধরনের সমস্যা থেকে বেঁচে আছি, তারা কিন্তু আমরা মনে করছি এটা অনেক অস্বাভাবিক, কিন্তু তাদের কাছে এটাই খুবই স্বাভাবিক। হুম। তো আপনারা যারা প্ল্যান করছেন, আবারও বলি, নিয়মকানুন মেনে ভ্রমণ করার প্রস্তুতি নিন, ইনশাআল্লাহ সামনে সুযোগ আসবে, আবার নভেম্বর মাসে সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সেন্ট মার্টিনে থাকবো আশা করি এই এই বছর পুরো সিজন জুড়ে ছিলাম সেন্ট মার্টিনের, বিভিন্ন সময় আমরা সেন্ট মার্টিনে ছিলাম। আর সেন্ট মার্টিনের এই বছরের নিয়ম ছিল আপনাদের আগে থেকে টিকিট করে মাত্র 2000 লোক যেতে পারতো, আগে থেকে টিকিট ম্যানেজ করে, এরপর তখন আপনাকে নির্দিষ্ট যে শিডিউল দেওয়া হবে যাওয়া আসার একসাথে আপনি কখন যাবেন, কত তারিখ যাবেন, কত তারিখ আসবেন, একসাথে কিন্তু জাহাজের টিকিট করতে হতো। টিকিট কনফার্ম করার পরে আপনি কিন্তু যেতে পারতেন। তো সামনের বছর হয়তো এরকম নিয়মকানুন থাকবে, বা আরও যদি কোনো আপডেট নিয়মকানুন থাকে তাহলে সেটা আপনারা জানতে পারবেন। আশা করি আপনাদের এই কথাগুলো কাজে লাগবে। তো আবারও আপনাদের সামনে, আপনাদের আগ্রহ থাকলে এইসব বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর সেই পর্যন্ত আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সেন্ট মার্টিনের বিষয়ে, সেন্ট মার্টিন বন্ধের কারণ, নিষেধাজ্ঞার কারণ এবং রুট পরিবর্তন এবং সেন্ট মার্টিনের বিষয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে সামনে আরও বেশি বিষয়ভিত্তিক তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।